আমরা এনসিপির কাছ থেকে কি নতুন বন্দোবস্ত পেলাম? আমরা পেলাম যে জামাতের সঙ্গে বসে যাওয়া, আমরা পেলাম নারী বিদ্বেষী একটি দলের সাথে বসে যেই 16 জুলাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার স্লোগান, সেই দুটো লাইন খুশে গেল। এখন আমরা আর কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার শুনি না, আমরা শুনি যে দলের শীর্ষ আসনে নারী যেতে পারবে না। এটা আপনারা মানেন কি? এখানে আমরা শেষ করি, আমরা এবার একদম আসলে ব্যাপারটা কি আমার মনে হয়েছে ভাইয়ের মধ্যে একটা ইন্টারনাল জামাত বিদ্বেষী অবস্থান আছে, এই জন্য উনি ফেয়ার জায়গা থেকে ভাবতে পারতেছেন না। উনার ব্যক্তিগত চিন্তাটা উনার ব্যক্তিগত চিন্তাটা উনি একটা দলের উপরে চাপাই দিতে পারেন না, উনার ব্যক্তিগত চিন্তাটা আরেকটা দলের উপরে চাপাই দিতে পারেন না। জামায়াত কি মনে করে না মনে করে এটা এনসিপির কাছে কোনো ব্যাপার না, এটা এনসিপির জায়গা থেকে না ভাই প্লিজ, এটা এনসিপির জায়গা থেকে এনসিপির দলীয় অবস্থান, এনসিপির মনে হয়েছে নির্বাচনী জোটে তার যাওয়া প্রয়োজন, এনসিপির মনে হয়েছে এই না ভাই এসব ফালতু কথা আপনি বলতে পারেন না। এই ধরনের ট্যাগিং রাজনীতি করে আওয়ামী লীগ অনেককে হত্যাযজ্ঞ গড়ে তুলছে। আপনি একটু আগে বলতেছেন যে আমরা ছাত্রলীগের দলে ছিলাম, হেলমেট ছিলাম, এখন আবার বলতেছেন না ভাই আমি বলি, এখন আবার বলতেছেন অধিকাংশ শিবির ছিলেন। তাহলে অধিকাংশ যদি শিবির আন্দোলন করে এই আন্দোলনের ক্রেডিট আপনি তাকে দেন। আবার আপনি আমাকে এটা বলেন, আমি সার্জিস আলম ভাই শেষ করে প্লিজ, আমি সার্জিস আলম 2017 সালে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছি, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখন এইরকম ছাত্রলীগের আওয়ামী লীগের অধীনস্থ একটা ক্যাম্পাস বানায় রাখা হয়েছিল, আমাকে যখন গণরুমে প্রথম দিন গিয়ে উঠতে হইলো তখন আপনারা কথাই ছিলেন, যখন না কোনোদিনও না আপনি আমার কথা শুনে না শুনে আপনি বলতে পারেন না। আমাকে যখন গণরুমে থাকতে হইলো, গেস্ট রুম শুনতে হবে আপনার কথা সময় বলিনি, আমাকে যখন গণরুমে রাখছে, গেস্ট রুমে রাখছে, আমাকে যখন অত্যাচার করলো, নির্যাতন করলো, না শেষ করতে হবে ভাই। আপনি যখন পড়ছেন তখন এটা ছিল কিনা আমি জানি না, আমি যখন পড়ছি আমারটা বলতেছি, আমাকে যখন গেস্ট রুমে রাখা হইলো, প্রোগ্রাম করানো হইলো, আমাকে যখন একজন আওয়ামী লীগের মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে দাঁড় করে রাখা হইলো, তখন আপনার এই সিভিল সোসাইটি কোথায় ছিল? যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এক একটা দালালের ভূমিকায় অবতীর্ণ হইলো, যখন আমাকে ওই ক্যাম্পাসে ওই নেতাদেরকে সালাম দিয়ে মাথা নোয়ায় চলতে হয়েছে 3 বছর, তখন আপনার এই সিভিল সোসাইটি আপনারা কোথায় ছিলেন? আমাকে এটাতে বাধ্য হইতে হয়েছে। এরপরে আমার জায়গা থেকে যখন সুযোগ হয়েছে আমি মাথা উঁচু করে দাঁড়াইছি। ওই অভ্যুত্থানের সামনের সাইডে যখন 2টা ছেলে দাঁড়াইছিল, এর মধ্যে একটা ছেলে ছিল সার্জিস আলম। এই সার্জিস আলম দাঁড়াইছিল এইটা রিস্ক জেনে যে হয় সে বেঁচে থাকলে তার কোনদিন সরকারি চাকরি হবে না, এটা জেনে দাঁড়াইছিল। সে যদি ওখানে বেঁচেও থাকে ভাই শেষ করি এইটাই, আমি সামনে দাঁড়াইছিলাম, আপনি আগের ওটা বলতেই পারেন না, আপনি আগের ওটা কোনোভাবে এই কারণে বলতে পারেন না, আমি দাঁড়াইছিলাম, আপনি দাঁড়ান নাই। আমি ওই রিস্ক শেষ করি কথা বলতে আমি শেষ করি আপনারা আসেন কোথায়? না আপনি আপনার জায়গায় করছেন, কিন্তু আমি আগে দাঁড়াইছি আমার 14তে বয়স কত যে আমি এটা ছাত্র রাজনীতির যে ব্যাপার সেটা আমার যখন ছিল আমি করেছি। আমি শেষ করি তর্কের কিছু না বলেন, আপনারা ব্যর্থ হয়েছেন, শিবিরকে, কারণ আপনারা শিবিরকে হত্যাযোগ্য করে তুলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির জবাই কর, আপনার মুখে গুরু করছেন, শিবির মুক্ত করতে হয়েছে। ভাই তাকে কথা বলতে দেন, না আপনি বলতে দেন, আপনি বলতে দেন, আমাকে বলতে দিব আপনাকে। সে গুপ্ত থাকার পরেও তাকে ধরে ধরে পিটানো হয়েছে, তাকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে। একটা মানুষ শেষ পর্যন্ত যখন আপনারা কেউ তার পক্ষে দাঁড়ান নাই, যেই মনে করেন 25 বছরের ছেলেটা শিবির করে, ওই ছেলেটা তো তার আগের কোনো কিছুর সাথে সম্পর্ক নাই, তার তো বেঁচে থাকার অধিকার আছে, তার পরিবারের সাথে থাকার বাঁচার অধিকার আছে। তাকেও যখন শুধু একটা আদর্শভিত্তিক রাজনীতি করার কারণে হত্যাযজ্ঞ করা হয়েছে, সে গুপ্ত হয়ে গেছে। এই গুপ্ত হওয়ার কারণে আপনি যদি তাকে এখন দায় দেন, এই দায় আপনারও নিতে হবে, সে কেন গুপ্ত হইতে হইলো। আর আমার কথা যদি ভাই মানে দিন শেষে শুধু একটা জিনিস মনে রাখতে হবে ভাই, দিন শেষে শুধু একটা জিনিস আপনি অবশ্যই ভাইকে দিবেন, দিন শেষে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, যেটা হচ্ছে আমরা পুরো প্রেক্ষাপটটা না জেনে ব্যক্তিগত চিন্তা কারো উপরে চাপিয়ে দিতে পারি না। এনসিপির রাজনীতি করবে, এনসিপি নির্বাচনের প্রয়োজনে সেটা করেছে, নির্বাচন শেষ হয়েছে। এখন এনসিপির যেটা বাংলাদেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা যৌক্তিক মনে হবে, এনসিপি তার জায়গা থেকে ওইটা করবে। এবং
আমরা শুধু এইটুকু স্পষ্ট করে বলি, আমরা এখনো এটা মনে করি যে মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি এবং 24 হচ্ছে আমাদের নতুন করে আমাদের একটা পুনর্জন্ম। এই ভিত্তিটাকে মেনে আমরা আমাদের এই 24-এর আকাঙ্ক্ষাটা ধরে সামনের দিকে চলবো। জনগণ যদি আমাদেরকে মনে করে প্রাসঙ্গিক, আমরা প্রাসঙ্গিক থাকবো। জনগণ যদি মনে করে প্রাসঙ্গিক না, আমরা প্রাসঙ্গিক থাকবো না। কিন্তু কেউ যদি কোনো কিছু চাপিয়ে দিয়ে ব্লেম গেম খেলে মানুষকে বিভিন্ন ভাবে তার চিন্তাটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, এটা টিকবে না। আর সময় নাই, মাওলানা 30 সেকেন্ড পাবেন এক্স্যাক্টলি, তারপর আপনি যদি কথা বলেন আমি বন্ধ করে দেব। আপনি দেখেন, আপনি কথাই বলতে দিলেন না। আমি আপনাকে অনেক কথা বলে দিয়েছি। এইভাবে আদর্শবাদী রাজনীতি তাহলে থাকে না। আদর্শের জন্য মানুষকে অনেক যুদ্ধ করতে হয়, অনেক লড়াই করতে হয়। এবং আমরা যে এই শিবিরের ছাত্রদের জন্য কখনো কিছু বলিনি, এটা হতে পারে না। আমাদের গণমাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায়ে আমরা সব সময় দল ও মত নির্বিশেষে সকলের মতামত প্রকাশের পক্ষে থাকি, এখনো আছি। চাপিয়ে দেবার যে রাজনীতির কথা সার্জিজ বললেন, আমরা অবশ্যই চাপিয়ে দেবার রাজনীতির বিরুদ্ধে বলেই এই কথাগুলো বলছি। চাপিয়ে দেওয়া যাবে না, এবং এইভাবে জামাতের পক্ষে চাপিয়ে দেওয়া যাবে না বাংলাদেশের মানুষকে। সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধেই বাংলাদেশের জন্ম হয়েছিল। 71 সালের উনি বললেন 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় 24 হয়েছে। মুক্তিযুদ্ধের প্রধান চেতনা ধর্মনিরপেক্ষতা, এবং এই ধর্মনিরপেক্ষতা সমাজতান্ত্রিক যে আদর্শ, সেই আদর্শ থেকেই বিপরীত পাকিস্তানে যাওয়ার জন্য জনগণ তাহলে 71-কে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, কারণ মুক্তিযুদ্ধের প্রধান আদর্শকেই আপনারা মানেন না। তাহলে ধন্যবাদ ধন্যবাদ সার্জিস আলম। এটা খুবই একটা মাইনর জিনিস যেটা নিয়ে কথা হচ্ছে, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা, যে এই জুলাই অভ্যুত্থানের পরে আমাদের জায়গা থেকে যখন মনে হয়েছিল যে আমরা যদি বাংলাদেশের যে কাঠামোগত সংস্কার পরিবর্তন এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চাই সবার আগে, তাহলে এই বাংলাদেশের এই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদটাতে যে মানুষটা বসে আছে সেও তো শেখ হাসিনার রেখে যাওয়া আরেকটা অংশ। এই অংশটাকে রেখে আমরা আমাদের এই সংস্কারের এই যে পথ, এই যে পরিবর্তনের পথ, এই পথে আমাদের যে চলাটা, এই চলাটা খুব কঠিন হয়ে যাবে। আমরা আমাদের জায়গা থেকে কয়েকবার এটার প্রচেষ্টাও নিয়েছিলাম যে এই পদে যে মানুষটা আছে সেই মানুষটাকে আমাদের এখান থেকে অবশ্যই সরাতে হবে, এবং এটার আমাদের এই সংস্কারটা প্রয়োজন। এই কাঠামোটাকে ঠিক করে আমাদের বাংলাদেশটা সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে স্টেপটা নেওয়া দরকার সেটা নেওয়া প্রয়োজন। সেই জায়গায় বিরাজমান যে রাজনৈতিক দলগুলো ছিল যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সামনের সারিতে থেকে, তাদেরকে নিয়ে বসে আপনি ওই সময় মনে করলে, চিন্তা করলে মনে করতে পারবেন যে আমরা আমাদের জায়গা থেকে, কিংবা প্রত্যেকটি রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের সাথে এই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছিল যে কিভাবে আমরা এই অপসারণটা করতে পারি। কিন্তু আমরা তখন আমাদের জায়গা থেকে দেখেছি যে বিএনপি তাদের জায়গা থেকে প্রত্যক্ষভাবে না বললেও পরোক্ষভাবে তারা চুপচাপ থাকতো। এই বিষয়ে তারা কোনো স্টেপ নিত না। স্টেপ নিতে গেলে পিছন থেকে বিভিন্ন জায়গায় ফোন দিয়ে তারা পিছু টান তৈরি করতো। সেই জায়গায় আমাদের চুপ্পু সাহেব এবার এসে স্পষ্ট করলেন তার জায়গা থেকে যে বিএনপি আসলেই তাকে ওই জায়গায় টিকিয়ে রাখার জন্য সবচেয়ে শতভাগ তাদের জায়গা থেকে নিষ্ঠার পরিচয় দিয়েছে। তারা তো এই কথাটাই বলেছে যে সাংবিধানিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক পদের যে ধারাবাহিকতা, এটার জন্য তারা সমর্থন দিয়েছে। ব্যক্তি রাষ্ট্রপতি, পদের রাষ্ট্রপতি। তাহলে অভ্যুত্থান কোন সাংবিধানিক ধারাবাহিকতা? এই অন্তর্বর্তীকালীন সরকার কোন সাংবিধানিক ধারাবাহিকতা? এই 26-এর নির্বাচন কোন সাংবিধানিক ধারাবাহিকতা? জুলাই সনদ, না তারেক রহমান, জুলাই আদেশ সব তো রাষ্ট্রপতির বরাত দিয়ে ঘোষণা করা। আমার তাহলে প্রশ্ন ওইটাই, তাহলে তারেক রহমান তার জায়গা থেকে এই যে প্রধানমন্ত্রী হলো, এটা কোন সাংবিধানিক ধারাবাহিকতায় হলো? নির্বাচন তো 29 হওয়ার কথা ছিল। আমরা বরং আপনি যে জিনিসটা বললেন এটাই আমাদের কথাটা ওই জায়গাতেই ভাই। এটা আসলে কি মানে আমরা আমাদের জায়গা থেকে, এটা দুঃখজনক, এটা আমাদের এই দায় আমি স্বীকারও করি যে আমাদের এই অভ্যুত্থানটার পরে আমাদের জায়গা থেকে ওইটুকু ভূমিকা যেটুকু আমাদের পালন করা দরকার ছিল, যে স্টেপটা নেওয়া দরকার ছিল, আমাদের অভিজ্ঞতার ঘাটতির জায়গা থেকে বলেন কিংবা বিভিন্ন অসহযোগিতার কারণ থেকে বলেন, আমরা এগুলো করতে পারি নাই দেখে আজকে এই টকশো টেবিলে কিংবা কালের কণ্ঠর ওই সাক্ষাৎকারে কিংবা এই বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়া হাউসের এখন টপিক হয়ে উঠেছে শেখ হাসিনার আমলের রাষ্ট্রপতির সাক্ষাৎকার। এটা আমাদের ব্যর্থতা। বরং তার জায়গা ওই জায়গা হওয়া দরকার ছিল, শেখ হাসিনার জায়গায় তাকেও বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল। কারণ তিনিও ওই রাষ্ট্রপতির পদটাতে বসে, চেয়ারটাতে বসে শেখ হাসিনাকে, স্বৈরাচারী শেখ হাসিনা হতে সহযোগিতা করেছেন। উনি এককভাবে এটা হইতে পারে না, এটা একটা কাঠামো তাকে ওই সাপোর্টটা দিয়েছিল। তো আমরা বরং আমাদের জায়গা থেকে মনে করি এটাই আমাদের দুর্দশা, এটা আমাদের ব্যর্থতা, যে কারণে আজকে আমরা এই টপিকটা নিয়ে কথা বলতেছি। উনার এখানে সম্মানের প্রশ্ন কিভাবে আসে এই জায়গায়, বরং এটা তো এই প্রশ্ন আসা দরকার ছিল যে উনি এখনো কিভাবে এই পদটাতে থেকে এইভাবে আওয়ামী লীগের একজন এত গুরুত্বপূর্ণ পদে থাকার পরও উনি এখনো এইভাবে আছে। উনাকে তো বিচারের আওতায় নিয়ে আসা দরকার ছিল। বাংলাদেশে যেই মানুষগুলো এই
অভ্যুত্থানে এই গণহত্যার সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই মানুষগুলোকে তো বিচার আওতা নিয়ে আসা দরকার ছিল। আমাদের যখন কথা বলার বিষয় হওয়া দরকার যে নির্বাচনের পর দিন থেকে এই নির্বাচন, ভাই একটু আগে বললো না, আমি এখানে একটা জিনিস অ্যাড করি, এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেন, এটা সম্পূর্ণ ভুল কথা। এই আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগের কিছু মাথা অংশগ্রহণ করে নাই, কিন্তু ওই মাথাগুলো নির্বাচন মেকানিজমে সরাসরি অংশগ্রহণ করেছে। আমি জানি না বিএনপির কেউ কারো জায়গা থেকে সরাসরি শেখ হাসিনা শুধু শেষ করি, আমরা আপনাকে এই পর্যায়ে ফেরত আসবো, আপনি এই লাইনটা শেষ করেন। হ্যাঁ, মানে আমার এখন মানে এটা আমরা জানি না যে বিএনপির একদম ঊর্ধ্বতন পর্যায়ের কেউ আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায়ের মানুষদের সাথে বৈঠক করে এই নির্বাচনটা হয়েছে বিএনপি প্লাস আওয়ামী লীগের একটা সমন্বিত নির্বাচন, মাঠের ভোটও ওই কথাটাই বলে, না হলে কোনোদিন বিএনপি এককভাবে এই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারতো না। আচ্ছা, এটা একটি বেশ গুরুত্বপূর্ণ কথা যে আওয়ামী লীগ থাকার কারণেই নাকি বিএনপি জিতেছে। আমরা জানি না এই কথা ঠিক কিনা, যারা দেখছেন তারা নিজেদের দিয়ে বিচার করতে পারেন যে এই কথাটা ঠিক অথবা ভুল। আমরা শুধু জানি যে এখন একটা বিরতি নিতে হবে এবং বিরতির পর চলমান ফিরে আসবে। বিরতির পর ফিরে এসেছি। আমরা প্রথমে সার্জিস আলমের কাছে যাব। সার্জিস, আমরা শুনেছি যে আপনি যখন আপনার এলাকাতে জনসংযোগ করেছেন তখন বিতর্ক আপনার সঙ্গে ছিল। আজকেও দেখছি যে সেই বিতর্কের ব্যাপারটি আপনি ভুলে যান নাই। অনেকে আপনার বিরুদ্ধে অভিযোগ করে যে একসময় তো আপনি ছাত্রলীগের সাথেও যুক্ত ছিলেন, তো তাহলে আপনিও একজন এনেবলার, এরকম কিন্তু বলে। আপনি নিশ্চয়ই দেখেছেন ফেসবুকে সব সমালোচনা হয়। হ্যাঁ, মাঝে মাঝে আমরাও এটা নিয়ে প্রশ্ন করেছি বিভিন্ন শোতে। আপনি এটা নিয়ে পরে বলবেন, আগে আপনি যে আলোচনায় ছিলেন সেটা বলেন। যে এই আমাদের প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে তিনি কথা বলতে পারেন নাই, তার ছবি নামিয়ে ফেলা হচ্ছে, তাকে জানানো হয় নাই। সবচেয়ে গুরুতর অভিযোগ করেছেন যে প্রধান উপদেষ্টা বিদেশ যেতেন, চুক্তি স্বাক্ষর করতেন, নানান আলোচনা করতেন, নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টার একটা ফর্মাল ইনফরমেশন দেওয়ার কথা, তাকে অবহিত করার কথা রাষ্ট্রপতিকে, কিন্তু তিনি কখনোই সেটা করেন নাই। আপনারা কি এই যে এক ধরনের ব্যত্যয় হচ্ছে রুলস অফ প্রসিডিউরে, এইটাকে নিয়ে আপনারা কখনো ভাবেন নাই? আপনারা তো ওই সময় অত্যন্ত প্রভাবশালী ছিলেন, হয়তো এখনো আছেন প্রভাবশালী, যদিও আমার মনে হয় যে এত আসন নিয়ে বিএনপি গিয়েছে, প্রভাব হয়তো আপনাদের একটু কম হবে সরকারের উপরে। আপনি নিজেও একটা জায়গায় বলেছেন যে আগে স্বাধীনতার সাথে বহু জায়গাতে যেতে পেরেছেন, কথা বলতে পেরেছেন, আবার এটাও বলেছেন এত স্বাধীনতা দেওয়া ঠিক হয় নাই। হ্যাঁ, আমি যেটা দিয়ে শেষ করেছিলাম ওইখান দিয়ে শুরু করি আর কি। মাঠের যেটা অবস্থা, বিএনপির এই যে নেতৃত্ব, হেভিওয়েট যারা আমরা যাদেরকে বলি, বড় বড় নেতৃত্ব যাকে পুরো দেশ চেনে, এই আমাদের বিএনপি নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তারা মাঠে গিয়েছেন নির্বাচনের 1-2 মাস আগে, অর্থাৎ তারা মাঠে গিয়েছে নভেম্বর ডিসেম্বরে। আর জামায়াত সহ এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু মাঠে গেছে বেশ আগে, কারণ আমাদের সংগঠন গড়তে হবে, তারা তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি করার সুযোগ পেয়েছে। এই কারণে বিএনপি এবার মাঠে গিয়ে যখন দেখলো নির্বাচনের 2-3 মাস আগে যে তাদের মাঠের যে অবস্থা, রুট লেভেলের সাথে তাদের কানেকশন নাই, বিগত 1-1.5 বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের কাছে এর চেয়েও বেশি পৌঁছে গিয়েছে, তাদের মধ্যে একটা কমিটমেন্ট হয়েছে, বোঝাপড়া হয়েছে, ভাবের আদান প্রদান হয়েছে, সো ওই ভোটটা তারা আর পাবে না। তখন বিএনপির নেতৃস্থানীয় জায়গা থেকে তারা যেটা করেছে, আওয়ামী লীগের টপ লিডারদের সাথে কথা বলেছে, যারা বাংলাদেশে আত্মগোপনে আছে কিংবা দেশের বাইরে আত্মগোপনে আছে। আমি আমার আসনের উদাহরণ দিই। আমার আসনে আওয়ামী লীগের যিনি এমপি ছিলেন, ওই এমপির সাথে বিএনপির পদপ্রার্থী তাদের একটা সেট বসা হয়েছে। ওই বসা থেকে, আলোচনা থেকে তারা প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, জেলার আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারির সাথে অনলাইনে বা অফলাইনে যে কোনোভাবে যারা আছে, যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে, বসেছে। বসার পরে ওই ভোটটা নিয়ে তারা তাদের জায়গা থেকে ইলেকশনে ফাইট করেছে। এই জন্য এবার ইলেকশন করেছে এখানে বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস তাদেরকে যারা ক্ষমতায় দেখতে চায়, এই অংশটা একসাথে মিলে নির্বাচন করেছে। এটা যদি না করতো, শুধু এককভাবে যদি বিএনপি নির্বাচন করতো, বিএনপি কখনোই এবার সরকার গঠন করতে পারতো না। আপনি দেখবেন, ভাই যেটা বললো, ভাইয়ের কথা ধরে বলি যে এটা ট্রু, আমাদের এই জোট বিভিন্ন কিছু রিজিয়ন ভিত্তিক তাদের আমরা আসনগুলো দেখতে পাচ্ছি, কিন্তু বাকি আসনগুলোতে এমন কোথাও হয়েছে বাংলাদেশের যেখানে যে 11 দলীয় জোট ভোট পেয়েছে 1 ভাগ আর বিএনপি পেয়েছে 3 ভাগ? কোথাও হয় নাই। আপনি দেখেন তারেক রহমানের আসনে বিএনপির সাথে 11 দলীয় জোটের প্রার্থীর ভোটের পার্থক্য মাত্র 3-4 হাজার। এরকম প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন ভোটের পার্থক্য এই 2000, 3000, 5000, 10,000। এই পার্থক্যের কারণে টোটাল ভোটে যখন আপনি দেখবেন ওই বিএনপির ভোট এবং আওয়ামী লীগের ভোট এবং এইদিকে যদি 11 দলের জোটের ভোট দেখেন, ভোটের পার্থক্য সর্বোচ্চ 5 থেকে 10%। অর্থাৎ এই যে পার্থক্যটা যেটা আছে, যেটা আওয়ামী লীগ সহ করেছে, ভাই যেটা বললো যে আওয়ামী লীগের অংশগ্রহণ করার কথা ছিল, আমরা তো আমাদের জায়গা থেকে এটা হতে দিতাম না। যদি করতো, এই জায়গায় আপনি একদম নির্দ্বিধায় এটা থাকতে পারতেন যে আওয়ামী লীগ বলেন কিংবা বিএনপি বলেন, সেটাকে ওভারটেক করে ভোট যদি 2 ভাগ হয়ে যেত, 11
দলীয় জোট এবার সরকার গঠন করতো। তো এটা তাদের জন্য একদিক থেকে মন্দের ভালো হয়েছে। এটা যে করেছে, আমার এটা যে কথার কথা না, আমি প্রমাণটা দিই। 12 তারিখে নির্বাচন হয়েছে, 13 তারিখে প্রথম পঞ্চগড় জেলায়, আমার জেলায় উপজেলা বিএনপি সভাপতি দাঁড়িয়ে থেকে আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। এরপর আপনি দেখেছেন ঠাকুরগাঁ, দিনাজপুর থেকে শুরু করে বাংলাদেশের অন্তত 50টা জায়গায় আওয়ামী লীগের এই অফিসগুলো খোলা আওয়ামী হয়েছে। লীগের অফিসগুলো কি তাদের নিজস্ব? তাদের জমি মালিক তারা? বা এটা হতে মানে এটা বড় ইস্যু না, বড় ইস্যুটা হচ্ছে এই অফিসগুলা খোলা হয়েছে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে। এবং আরেকটা মজার ঘটনা ঘটেছে, বিএনপির একটা অংশ এটা খুলতে সহযোগিতা করেছে মাঠ পর্যায়ে যে নেতাকর্মী ছিল, ছাত্রদল, যুবদল, বিএনপির, তারা আবার রাতে এসে ওই তালা ভেঙে দিয়েছে কিংবা নতুন তালা লাগিয়ে দিয়েছে কিংবা ওইখানে আবার ভাঙচুর করেছে। কারণটা কি? কারণ হচ্ছে এই উপরের লেভেলের বিএনপির যে নেতারা ছিল তারা আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে বিগত 16 বছরেও ভালো থেকেছে, তারা ব্যবসা করেছে, তারাও তাদের জায়গা থেকে সুবিধা ভোগ করেছে। তাদের গাড়িতে শুধু পতাকাটা ছিল না, কিন্তু মাঠ পর্যায়ের বিএনপির যে নেতাকর্মীরা তারা ওই জুলুমের শিকার হয়েছে, তারা হয়রানির শিকার হয়েছে, তারা নিপীড়িত হয়েছে, হামলার শিকার হয়েছে, তারা জেল খেটেছে। ভোট না দিয়ে নিজের দল বিএনপিকে ভোট দিল। এটাই মানে সত্যি কথা বলতে মাঠ পর্যায়ে এরকম অসংখ্য মানুষ আছে যারা শুধুমাত্র এখনো যখন ভোটটা দিতে যায়, যারা ওই বেগম জিয়াকে দেখে, তারা জিয়াউর রহমানকে দেখে, তারা ধানের শীষকে দেখে, তারা বর্তমান দলের কি অবস্থা বিএনপি তো জেন জিরা আছে না, না ওইটাই বলো। তো তারা তাহলে এরকম দুষ্ট নেতাদেরকে ভোট দিল? এটাই থাকতো, মানে আমি ওইটাই বলতেছি, যদি এটাই থাকতো আমি তো আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, যদি এরকমই হইতো তাহলে বিএনপির ভোট যত পার্সেন্ট ছিল, এইদিকে 11 দলীয় জোটের ভোট যত পার্সেন্ট ছিল, 11 দলীয় ভোটের সমান ভোট হইতো গণভোটের হ্যাঁ ভোটের পরিমাণ। কিন্তু আপনি দেখবেন 11 দলীয় জোটের ভোটের ডাবল হচ্ছে গণভোটের পরিমাণ। গণভোট যদি এখানে প্রায় 70% হয়, বিএনপি এবার 70% ভোট পেয়েছে, পায় নাই। তার মানে এই বিএনপিতে অসংখ্য মানুষ আছে, অসংখ্য জেনজি আছে যারা তাদের জায়গা থেকে হয়তো ধানের শীষ দেখে তারেক রহমানের উপরে নতুন একটা আশা নিয়ে এই ভোটটা ধানের শীষে দিয়েছে। কিন্তু তারাও সংস্কার চায়, তারাও পরিবর্তন চায়, তারাও এই বাংলাদেশের এই সাংবিধানিক যে মানে কালচার, পুরনো যে ধারাগুলো যেগুলো উপড়ে ফেলে তারা নতুন করে বাংলাদেশটাকে চলতে দেখতে চায়। এই জন্য তারা দুই জায়গায় হ্যাঁ দিল, তারেক রহমানকেও হ্যাঁ দিল, গণভোটেও হ্যাঁ দিল, তাহলে না দিল কারা? কিন্তু আপনি তাহলে এইখানে পার্সেন্টেজটা দেখেন, গণভোটে যে হ্যাঁ দিয়েছে, এই গণভোটে হ্যাঁ তারেক রহমানের হায়ের প্রায় ডাবল, 1.5 গুণেরও বেশি। তার মানে তারা তারেক রহমানকে হ্যাঁ দিয়েছে ক্ষমতার জায়গায়, তারাও তারেক রহমানকে দেখতে চায়, সেই মানুষটা এতদিন পরে এসেছে। কিন্তু তারা তাদের জায়গা থেকে আবার তারেক রহমানকে এটাও বলছে যে আপনাকে আমি যত পার্সেন্ট দেখতে চাই তার চেয়ে বেশি পার্সেন্ট আমরা এই রায় দিচ্ছি, আমরা আমাদের জায়গা থেকে এই পরিবর্তনটা চাই, এই সংস্কারটাতে। অবশ্যই এখানে আওয়ামী লীগের অনেকে না দিয়েছে, আমি আমার জায়গা থেকে এটুকু বলতে পারি যে ধর্মভিত্তিক ভাবে এখানে না কেন্দ্রিক ভোট এসেছে, যারা তাদের জায়গা থেকে। তাহলে আওয়ামী লীগের যারা, আপনার অভিযোগ অনুযায়ী আওয়ামী লীগের যারা না ভোট দিয়েছে তারা আবার তারেক রহমানকে হ্যাঁ ভোট দিয়েছে? তারেক রহমানকে হ্যাঁ ভোট দিয়েছে এরকম না তো, আওয়ামী লীগের যারা না ভোট দিয়েছে তারা বিএনপিকে ধানের শীষে ভোট দিয়েছে। কারণ একটা হচ্ছে গণভোটের ভোট দেওয়া, আরেকটা হচ্ছে ধানের শীষে ভোট দেওয়া। আপনি বলতে চাইছেন যারা আওয়ামী লীগের হয়ে গণভোটে না দিয়েছে তারা আবার ধানের শীষে ভোট দিয়েছে? হ্যাঁ, এরকম অনেক আছে, এই সংখ্যাটা অনেক। মানে আমার জায়গা থেকে আমি যতটুকু দেখেছি মাঠ পর্যায়ে, আমি আমার অভিজ্ঞতাটুকু বলছি, বিএনপির যে ভোট আরো বাড়ার কথা ছিল না? না, ভোট কেন বাড়বে আরো? মানে বিএনপির যে ভোট, মনে করেন এখানে সাপোজ 40% হচ্ছে 11 দলের ভোট, আর 50% হচ্ছে বিএনপির এই জায়গা থেকে ভোট। বিএনপির ওই যে 50% ভোট থেকে তারা বিএনপিকে ভোট দিয়েছে, ওইখান থেকে আবার 20% এসে হাতে ভোট দিয়েছে। তাহলে হ্যাঁ ভোট হয়েছে ওই ধরেন 40 সাথে আরো 20 বা 25 যোগ হয়ে 65-70%, আর না ভোট হয়েছে বাকি 20-25%। নাওয়ালারাও তো ধানের শীষে দিল। হ্যাঁ, নাওয়ালা অনেকে ধানের শীষে দিয়েছে। ধানের শীষের ভোট অনেক বেড়ে যাওয়ার কথা ছিল না? ধানের শীষে কেন ভোট বাড়বে? মানে ধানের শীষের ভোটটা 2 ভাগ হয়েছে, হ্যাঁ না মিলে তো ধানের শীষে সবাই যায় নাই। মানে হায়ের সবাই তো আর ধানের শীষে দেয় নাই, হায়ের অধিকাংশ তো এরকম অনেকেই আছে যারা এখানে ভোট দিয়েছে। মাঠ পর্যায়ে আরেকটা জিনিস ঘটেছে, বিএনপি কেন্দ্রীয়ভাবে শেষ পর্যন্ত তারেক রহমান পর্যন্ত কিন্তু হ্যাঁ ভোটের কথা বলেছে, কিন্তু মাঠ পর্যায়ে প্রত্যেকটা মানুষ, নেতা কর্মীরা, তাদের এটা ইন্টারনাল হয়তো মেসেজ ছিল, তারা আবার নায়ের পক্ষে ভোট দিয়েছে। তো এই জায়গা থেকে আলটিমেটলি যেই জিনিসটা হয়েছে যে মাঠ পর্যায়ে এখন বিশাল একটা বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছে। আপনি আগামী 1 মাসের মধ্যে এটা রূপ দেখতে পাবেন। 1.5 বছরে যেমন বিএনপির মানুষকে বিভিন্ন কারণে 150 থেকে 200 খুন করেছে, আগামীতে 2-3 মাসের মধ্যে আপনি আপনার জায়গা থেকে বিএনপির আরেকটা এরকম বড় ধরনের বিশৃঙ্খলা দলীয়ভাবে দেখতে পাবেন। কারণ তাদের জায়গা থেকে তারা যেভাবে আওয়ামী লীগকে শেল্টার দিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছে, অপরাধী নিরপরাধ কিছুই দেখছে না। যখন ওই আওয়ামী লীগের অপরাধীদেরকে বিএনপির মানুষজন মাঠে দেখতে পাবে, যাদের দ্বারা তারা 16 বছর নির্যাতিত ছিল, তখন বিএনপির 2 পক্ষের মধ্যে এই বিশৃঙ্খলা আবার নতুন করে শুরু হবে। আমরা বেশ একটি ভবিষ্যৎ সম্পর্কে একটা চিত্র পেলাম সার্জিসের কাছ থেকে। মাহবুব আজিজ, আপনার কাছে আসি। আমাদের হাতে বেশি সময় নাই, আপনার কথা অনুযায়ী আমরা শেষ অংশটা আপনার কাছে এসেছি। জি, যেটা হচ্ছে কি যে অনেক কথা তো শুনলাম,
তো বলবার মতো তো অনেক কথাই ছিল, আছে, যেহেতু সময় আছে। সময় দিলেন সময় না। আছে, দিয়েছি। তো সেটা হচ্ছে যে আপনি এখনো 4 মিনিটের বেশি আচ্ছা, সময় পাবেন। যে প্লাস মাইনাস যে কথাগুলো শুনলাম ভোটের, মূল কথাটাই এখানে অনুপস্থিত। সরকারটি কার ছিল? সেই সরকার প্রধান কি বলেছিল? যে তরুণরা শিক্ষামন্ত্রী হবে, তরুণরা এমপি হবে, সবই তো হলো। এই সরকারের ভূমিকাটা কি ছিল এই নির্বাচনে? কারণ যে দলের কথা বলা হলো সে দল 4টি ফ্রন্ট খুলেছিল। 1 নম্বর ফ্রন্ট হচ্ছে সব ইসলামী ভোট এক বাক্সে আনা, সেটা হয়নি, ইসলামী আন্দোলন চলে গেল। 2 নম্বর ফ্রন্ট হচ্ছে যে এনসিপি কে সাথে নেওয়া, নিয়ে যে এনসিপি 125টি আসনে তারা প্রার্থী দিয়েছিল তাদেরকে 30টিতে নামিয়ে আনলো। যে এনসিপির সামনে অনেক সম্ভাবনা ছিল একটি আলাদা দল হিসেবে দাঁড়ানোর, একটা প্রগতিশীল দল হিসেবে দাঁড়ানোর, সেটিকেও তারা তাদের কবজায় নিয়ে নিল। 3 নাম্বার ফ্রন্ট কেন হচ্ছে, দাঁড়াতে পারবে না? হ্যাঁ 3 নাম্বার ফ্রন্ট হচ্ছে তারা পারবে না, আওয়ামী লীগ আসলেই পারবে না, সেটা আমরা দেখতে পাবো। কারণ তারা 2014 সালে যখন রাতের একক নির্বাচন হয়েছিল, 18 সালে নির্বাচন হয়েছিল, এই সমস্ত ছাত্র নেতাদেরকে আমরা একটি টু শব্দ করতে শুনিনি। তারা একটা কোটা বিরোধী, আমাকে আপনার সময় আমি কোনো কথা বলিনি। আমি ছাত্র আন্দোলনের বিষয়টা সম্পর্কে খুব ভালো জানি। আমি নিজে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম। 14, 18, 24 নির্বাচনের পর, আওয়ামী লীগের এই ছল চাতুরি নির্বাচনের পর ছাত্ররা কোনো কথা বলেনি, কেউ কোনো, তারা বরং সে বঙ্গবন্ধুর নামে কীর্তন গেয়েছে তখন। তারপরে এই কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে তারপরে তারা একটা আন্দোলন করেছে এবং অবশ্যই তারা সেখানে নেতৃত্ব ছিল। 18 সালে সেখানে ভিপি নূর এবার মন্ত্রী কিন্তু হয়েছে। সেটা কিন্তু নির্বাচন বিরোধী আন্দোলন নয়। নির্বাচন যখন তারা ছলে বলে কৌশলে করলো, সেটার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি। তখন সবাই তেল দিয়েছে, সব শ্রেণী পেশার মানুষ গিয়ে তেল দিয়েছে দেখেই এত বড় একটা কাঠামো তৈরি হতে পেরেছিল। সেখানে ছাত্ররাও ছিল, তখন তারা গিয়ে ছাত্রলীগে হেলমেট বাহিনী হয়েছে। এবং তারপরে যখন তারা এখন এসে সকল গণ অভ্যুত্থানের কৃতিত্ব তারা নিতে, তারা এটা হাইজ্যাক করতে চাচ্ছে। গণ অভ্যুত্থান কারো কোনো সাম্প্রদায়িক শক্তির নয়। বিএনপি সবচেয়ে বেশি বড় স্টেক হোল্ডার। 12 সাল থেকে তারা আন্দোলনে ছিল। 50 লক্ষ নেতাকর্মীর নামে বিএনপির মামলা ছিল এবং তারা বলছে যে বিএনপির ভোট নাই, আওয়ামী লীগ তাদেরকে পাশ করিয়েছে। তাহলে 4 থেকে 7% ভোট হচ্ছে জামাতে ইসলামের। সর্বশেষ গ্রাহ্য যে নির্বাচন 2008 সালে, সেই ভোট কি করে এইখানে 40%, 36% হয়ে যায়? ভোট দিয়েছে এনসিপির জন্য। তরুণরা কোথা থেকে ভোট দিল? তরুণরা দেশের ইতিহাস ঐতিহ্য জানে না, তারা কি মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না? এবার মুক্তিযুদ্ধ এবং ধর্মাশ্রয়ী রাজনীতি মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল। বাংলাদেশকে এই সাম্প্রদায়িক রাজনীতির করাল গ্রাস থেকে বাঁচানোর জন্য সরকারের বিরুদ্ধে নেমেছিল মানুষ, এবং সরকারের হ্যাঁ ভোট না ভোট মানুষ বুঝতো না। মানুষ ভেবেছে যে সরকারের বিরুদ্ধে দিলে হবে না ভোট হ্যাঁ ভোটের গণনা রাত কটার সময়? আপনি তো টেলিভিশনে ছিলেন। আমরা নিজেরা কথা বলি নাই রাত 1টা পর্যন্ত, কোথায় হ্যাঁ ভোট না ভোটের কোনো কিছু আসতেছে না কেন? এবং সেটা কিভাবে কি মিলানো হয়েছে এবং নানান জায়গায় ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং এই অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে, সরকার সেটা করেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমি বলি সংসদ নির্বাচনে না, হ্যাঁ না পুরোটার মধ্যেই নানান রকম ইঞ্জিনিয়ারিং হয়েছে। পুরোটার মধ্যে যাদের এজেন্ট নাই, যাদের এজেন্ট দিতে পারে না, সেই তারা এমপি হয়ে গেছে। এবং এটা অনেক তারা বলছে কি আওয়ামী লীগ নাকি কি বিএনপি তৃণমূলে যায়নি। ভাই 40-50 বছরের একজন রাজনৈতিক নেতা, তাদেরকে 1 বছর 2 বছর এখানে অনুপস্থিত থাকলেই এটা চলে যাবে? আপনাদের তো 1 বছর পূর্ণ হচ্ছে 26শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারিতে 1 বছর পূর্ণ হচ্ছে। এরকম একটা রাজনৈতিক দল এইভাবে টেনে নিয়ে সরকার এই জায়গায় বসিয়েছে, কারণটা কি? কারণ তারা চেয়েছে গণ অভ্যুত্থানের কিছু প্রভাব থাকুক, সরকার বানাইতে পারত এবং অবশ্যই চেষ্টা করেছে, তারা তো যথেষ্ট চেষ্টা করেছে। তারা নিউ ইয়র্কে নিয়ে গেছে, তারা যখন জাদুঘর বানালো গণভবনে, নিউ ইয়র্কে যাকে নিয়েছিল অর্ধেক তো নাই। হ্যাঁ, অর্ধেক নাই, কারণ তারা গিয়েছে জামাতের সঙ্গে। পুরো তাদের যে মূল ফোর্স নারী শক্তি তো সেখান থেকে চলে গেছে। এবং এনসিপির প্রধান নারী নেত্রী যারা ছিল তাদেরকে এখন আমরা দেখছি না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা তো এনসিপির বিপক্ষে কোনো কথা বলতে চাচ্ছি না। এনসিপি হচ্ছে আমাদের প্রগতিশীল রাজনীতির ভবিষ্যৎ, আমরা এটা ভেবেছি। কিন্তু তারা যখন জামাতকে সহি করে দিতে চায়, এই জামাতের মতো মোনাফেকের সঙ্গে যায়, তখন আমাদের প্রশ্ন ওঠে জামাতের পক্ষে আপনারা বলতে পারেন আওয়ামী লীগ কি দোষ করলো? আপনি যখন এক হত্যাকারীর পক্ষে এত কথা বলছেন, আরেক হত্যাকারীকে নিয়ে তাহলে আপনারা অন্তর্ভুক্তিমূলক সমাধি তৈরি করুন। এবং এই জায়গাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, সমাধি সমাজ
অন্তর্ভুক্তিমূলক সমাজ আমি তৈরি বলছি করার আওয়ামী লীগ আর কারণে জামাত অন্তর্ভুক্তিমূলক না, সমাজ দিতে চলবে। অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে হলে তুষার ভাই এটা হাসি জামাতকে ঠাট্টার 50 ব্যাপার বছর নয়। দেয় নাই, তাহলে আওয়ামী লীগকে আপনি এক বছরের মধ্যে কেন 50 বলতেছেন? বছর কোথায় দেয় না? আমি এমনি হাসি। না 50 বছর কোথায় এটা কি বলতেছেন মানে আপনি? 91 আগে তো দেন নাই অন্তত। কেন আপনি কি বলতেছেন? 77 সালে জিয়াউর রহমান সেই সকল তাহলে ধর্মভিত্তিক তাহলে জিয়াউর রহমান রাজনীতি- এটা কেন করছিল, বিএনপি কেন করলো? আমি তো জিয়াউর রহমানকে ডিফেন্ড করতে আসি নাই ভাই। বিএনপি করবে দেখে আপনারা করবেন নাকি? আপনারা বিএনপি যেই ভুল করেছে, আওয়ামী লীগ যেই ভুল করেছে, জামাত যেই ভুল করেছে, বামরা যেই ভুল করেছে, সেখান থেকে উঠে আসা নতুন বন্দোবস্তের দল। আমরা শুনলাম যে ভারতীয় আধিপত্যবাদ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা।